আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘদিন পর ভিডিও নিয়ে চলে আসছি। আমি দীপা আক্তার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন নিজের প্রয়োজনের জন্য। আমি বলছি না যে জোর করে শেয়ার করে রেখে দেবেন। নিজে আপনার যদি প্রয়োজন মনে হয় যে ভবিষ্যতে আমার প্রয়োজন আছে তাহলে শেয়ার করে রেখে দেবেন। তো চলুন আজকের মূল বিষয়ে চলে যাই। সেটা হচ্ছে আমরা কিন্তু মুসলিম আইনে অনেকগুলো বিবাহ স্তর রয়েছে। সেটার মধ্যে হচ্ছে ফাসিদ বিবাহ। তো ফাসিদ বিবাহ সম্পর্কে আলোচনা করতে হলে আগে আমাদের বুঝতে হবে যে ফাসিদ বিবাহটা কি। ফাসিদ বিবাহটা হচ্ছে অনিয়মিত বিবাহ, যে বিবাহটা অবৈধ নয় বা বাতিল নয়, কিন্তু অনিয়মিত বলে গণ্য হবে, আইনগতভাবে অনিয়মিত বলে গণ্য হবে। সে অনিয়মিত কিভাবে হয় সেটা সেই সম্পর্কে তো আমাদের আগে অবগত থাকতে হবে, জানতে হবে, তাই না? তো অনিয়মিত কিভাবে হয় সেটা হচ্ছে মুসলিম আইন অনুযায়ী যদি প্রয়োজনীয় কোনো তথ্য যদি বিবাহের ক্ষেত্রে অসম্পূর্ণ থাকে, মানে দিতে ব্যর্থ হয়, তাহলে সেই বিবাহটি কিন্তু ফাসিদ বা অনিয়মিত বলে গণ্য হবে। তো ফাসিদ বিবাহ, অনিয়মিত বিবাহ কি কি কারণে অনিয়মিত হলো, বিবাহটি কি কি কারণে ফাসিদ হলো, সেই বিষয় সম্পর্কে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে তো আমাদের জানতে হবে। তো চলুন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করি। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সাক্ষী ছাড়া বিবাহ। আমরা জানি আইনগতভাবে মুসলিম আইনে কোনো বিবাহ সম্পন্ন করতে গেলে একজন অথবা দুইজন পুরুষ এবং দুইজন মহিলা সাক্ষী রাখতে হয়। এই সাক্ষী ব্যতীত যদি কোনো বিবাহ সম্পন্ন করা হয় তাহলে উহাকেই ফাসিদ বিবাহ বলে আইনগতভাবে গণ্য হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ইদ্যৎকালীন বিবাহ। তো কোনো মহিলা যদি ডিভোর্সি হোক কিংবা স্বামী মারা গেছে এমন হোক, ইদ্যত চলাকালীন অবস্থায় যদি ওই মহিলা দ্বিতীয় কোনো বিবাহ করে থাকে তাহলে এই বিবাহটি আইনগতভাবে ফাসিদ বলে গণ্য হবে। তৃতীয় যে বিষয়টি বেআইনি সংমিশ্রণ। বেআইনি সংমিশ্রণ হচ্ছে ফুফু ভাইজি অথবা খালা ভাগ্নিকে একই সময়ে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ করে, সেই হিসেবে কিন্তু সেই বিবাহগুলো কিন্তু ফাসিদ বা অনিয়মিত বলে গণ্য হবে। চতুর্থ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চম বিবাহ। কোনো পুরুষ যদি 4টি বিবাহ করে কিংবা 4টি বই জীবিত আছে, তারপরেও যদি সে পঞ্চম বিবাহ করতে চায় কিংবা করে, তাহলে সেই বিবাহটা কিন্তু ফাসিদ বা অনিয়মিত বিবাহ বলে গণ্য হবে। তো পঞ্চম যে বিষয় অভিভাবক ব্যতীত। অভিভাবক আমরা জানি কোনো বিবাহের ক্ষেত্রে কিন্তু অভিভাবকের প্রয়োজন আছে। সেই অভিভাবক ব্যতীত যদি কোনো বিবাহ সম্পন্ন করা হয় তাহলে কিন্তু সেই বিবাহটি অনিয়মিত বলে গণ্য হবে। ষষ্ঠ যে বিষয়টি আছে ধর্মীয় পার্থক্য। আচ্ছা, ধর্মীয় পার্থক্য, ধরুন একজন মহিলা কিংবা একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো তারা একজন মুসলমান আর একজন হিন্দু। একজন আল্লাহকে সেজদা করে আর একজন অগ্নি পূজারী। তো এদের মধ্যে আইনগতভাবে কিন্তু বিবাহটা সম্পূর্ণ নিষিদ্ধ না,
তবে এদের মধ্যে যদি বিবাহ হয় তাহলে কিন্তু এটি ফাসিদ এবং অনিয়মিত হবে, এটা অবৈধও হবে না, বাতিলযোগ্যও হবে না। ঠিক আছে, তো গেল বৈশিষ্ট্য। তো মুখগুলো আপনাদের বলে বলে দিলাম। তো এখন এর ফলাফল, তো আইনগত তো এর ফলাফল অবশ্যই আসবে। আইনগত ফলাফলগুলো চলুন জেনে নেই। এর ফলাফল হচ্ছে এটি অবৈধ হলেও, এটি কিন্তু এটি অবৈধ না হলেও, সরি, এটি অবৈধ না হলেও এটি কিন্তু ত্রুটিপূর্ণ। ঠিক আছে, এই ফাসিদ বিবাহ যদি হয় তাহলে কিন্তু এর ক্ষেত্রে যদি সন্তানাদি হয় তাহলে কিন্তু আইনগতভাবে এরা বৈধ বলে গণ্য হবে। 3 নম্বরটা হচ্ছে এই ফাসিদ বিবাহের ক্ষেত্রে যদি ছাড়াছাড়ি কিংবা ছাড়াছাড়ি না হলেও স্ত্রী কিন্তু দেনমোহরের অধিকারী, স্ত্রী কিন্তু দেনমোহর পাবে। ঠিক আছে, আবার 74 যে বিষয়টি, এটি ত্রুটিপূর্ণ সংশোধন না হওয়া পর্যন্ত কিন্তু এটি অবৈধ বলে গণ্য হবে। কিন্তু সংশোধন যখনই ত্রুটিপূর্ণ মানে সংশোধন হবে তখন কিন্তু এটি বৈধ বলে গণ্য হবে। তো আইনগত ফলাফল সম্পর্কে আলোচনা করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো অবশ্যই শেয়ার করুন আর নিজের যত্ন নিন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।